পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ, সম্মানিত সহকর্মীবৃন্দ এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। কয়দিন বিরতির পর আজকেও আবার জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়ের আরেকটি ক্লাস, অর্থাৎ এই অধ্যায়ে আমার পক্ষ থেকে পঞ্চম এবং সর্বশেষ ক্লাসটি নিয়ে হাজির হয়েছি। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা খাতা, বই এবং প্রয়োজনীয় যে সমস্ত সামগ্রী আছে তা নিয়ে বসে পড়েছ। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আর কথা না, আমরা আস্তে আস্তে পাঠে চলে যাই। প্রিয় শিক্ষার্থী, আগে যেমন বলেছিলাম, আমরা আজকে এই চ্যাপ্টারের অবশিষ্ট অংশগুলো পড়াবো। তো চলো তাহলে একটু পাঠের দিকে যাই। আমার আজকের ক্লাসে ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে স্বাগতম। এই পাঠ উপস্থাপনায় তোমাদের সাথে আছি আমি সঞ্জয় ভৌমিক, প্রভাষক, প্রাণীবিদ্যা বিভাগ, গৃহকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ, ফরিদগঞ্জ, চাঁদপুর। আর আমার এই পাঠটি মূলত একাদশ এবং দ্বাদশ উভয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমি তোমাদের পড়াবো জীববিজ্ঞান দ্বিতীয় পত্র সপ্তম অধ্যায়, যেটা কিনা মানব শারীরতত্ত্ব, চলন ও অঙ্গচালনা। তো আশা করি তোমরা শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। শিক্ষার্থী, আমরা পর্দায় একটা ছবি দেখতে পাচ্ছি। ছবিটা দেখে তোমরা কিছুটা অনুমান করতে পারছো, কেউ একজন, কোনো ব্যক্তি হয়তোবা পায়ে ব্যথা পেয়েছে, পা ধরে বসে আছে। ব্যথা অনেকভাবে পেতে পারে, কোথাও হয়তো উঁচু জায়গা থেকে পড়ে, গাড়ি থেকে কিংবা সাইকেল থেকে পড়ে, কিংবা কেউ খেলতে গিয়ে হয়তো পড়ে গিয়ে, যাই হোক, জিনিসটা এটা অন্তত বোঝা যাচ্ছে পা ধরে বসে আছে, পায়ে ব্যথা পেয়েছে। পরের ছবিটা আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা পরের ছবিতে দেখতে পাচ্ছি একজন ভদ্রলোক সামনে এবং একজন ভদ্রলোক পিছনে। তো আরেকজনকে স্ট্রেচারে করে টেনে নিয়ে যাচ্ছে, অর্থাৎ অসুস্থ ব্যক্তিকে যেভাবে নেওয়া হয়। সহজভাবে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে, যিনি স্ট্রেচারে আছেন তার হাঁটা চলার ক্ষমতা নাই, যে কারণে তাকে পরিবহন করে নিয়ে যাওয়া হচ্ছে। এবার যে ছবিটা আমরা এখানে দেখতে পাচ্ছি, একটা ফার্স্ট এইড বক্স, সেই সাথে সাথে কিছু কিছু চিকিৎসা সামগ্রী, যেগুলো সাধারণত ডাক্তাররা তাদের প্রাথমিক কাজে ব্যবহার করে থাকে। এবার আমরা সর্বশেষ যে ছবিটা দেখলাম, তাতে একটা বিরাট প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ যে জিনিসগুলো দেখলাম এগুলো আসলে কি? সত্যি তো, আসলে কি? আমরা কি কিছুটা অনুমান করতে পারছি? দেখি তোমরা কেউ কিছু অনুমান করতে পারো কিনা। যাক, আমরা আর সময় নেব না, আমাদের অনুমানের সময় শেষ। তাহলে জিনিসটা কি আমি বলে দিই। জিনিসটা হচ্ছে কি বলতো? অস্থিভঙ্গ। অর্থাৎ আজকে আমরা যা পড়াবো তার মূল একটা অংশ জুড়ে আছে অস্থিভঙ্গ। অন্য কথা আমরা এটাকে বলতে পারি হাড় ভাঙা। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের আজকের পাঠ হচ্ছে অস্থিভঙ্গ এবং প্রাথমিক চিকিৎসা। তবে বলে রাখি, আমরা অস্থিভঙ্গ ছাড়াও প্রাসঙ্গিক যে সমস্যাগুলো হয়, সে কিছু সমস্যা নিয়েও আজকের এই পাঠেই আমরা আলোচনা করব। আমাদের আজকের পাঠের জন্য যে শিক্ষণফল রাখা আছে, আমরা এক ঝলক একটু শিক্ষণফলগুলো দেখে নিই। শিক্ষণফলে আমাদের জন্য যা রাখা আছে, প্রথম শিক্ষণফলটি হচ্ছে, আমরা যদি আজকের পাঠটি অনুসরণ করি, অস্থিভঙ্গ কি শিক্ষার্থীরা তোমরা তা বলতে পারবে। বিভিন্ন ধরনের অস্থিভঙ্গের প্রকার, অর্থাৎ যে সমস্ত প্রকারের অস্থিভঙ্গ হয় তাদের
ধরন এবং তাদের প্রাথমিক চিকিৎসা তোমরা ব্যাখ্যা করতে পারবে। এছাড়া বাড়তি যে জিনিসটা আমরা পড়াবো সেটা হচ্ছে বিভিন্ন ধরনের অস্থি সন্ধির আঘাত এবং তাদের প্রাথমিক চিকিৎসা। সহজ কথা হচ্ছে আমরা এই তিনটে শিখন ফল সামনে রেখে আমরা পাঠের দিকে আমরা যাব। প্রিয় শিক্ষার্থী, তোমরা পর্দায় একটা ছবি দেখতে পাচ্ছ যেটা ব্যাকগ্রাউন্ডে দেওয়া আছে। এটা হচ্ছে আসলে কি লম্বা বড় একটা অস্থি, আরো খুব সহজ করে বললে আমাদের পায়ের অস্থি, যেটাকে বলি আমরা সাধারণত টিবিও ফিবুলা। তো যাই হোক, সেটা বড় কথা না। আমরা আজকে আমাদের শুরুটাই করেছিলাম অস্থিভঙ্গ দিয়ে। তাহলে অস্থিভঙ্গ জিনিসটা কি? দেখো, যখন কোনো ব্যাপক চাপে বা আঘাতের ফলে কিংবা রোগের কারণে দেহের কোনো অস্থি তার অখণ্ডতা হারায়, অর্থাৎ সে যেভাবে প্রকৃতিগতভাবে ছিল তার একটু ব্যতিক্রম হয়, কোনোভাবে তাতে ফাটল ধরে অথবা ভেঙে যায়। অনেক সময় আমরা হাড় যদি ভেতরে থাকে তাহলে যদি আলাদা না হয়ে যায় তাহলে আমরা এটাকে হয়তো ভাঙা বলি না, কিন্তু অস্থিভঙ্গের সংজ্ঞা অনুযায়ী যদি হাড়ে ফাটলও ধরে তবে সেটা অস্থিভঙ্গ বলে পরিগণিত হবে। চিকিৎসকরা যখন প্রেসক্রিপশন লেখেন তখন এটাকে এফআরএক্স বা এফএক্স এই সংকেত দ্বারা প্রকাশ করেন। আসলে এই এফআরএক্স বা এফএক্স এটা হচ্ছে ফ্র্যাকচার, এর সংক্ষিপ্ত রূপ। আমরা এখানে একটা কার্টুন মতো ছবি দেখতে পাচ্ছি। খুব শুকনো একজন লোককে, খুব মোটাসোটা একজন লোক অনেক জোরে টানাটানি করছে। তো টানাটানির ফলটা কি হচ্ছে? টানাটানির ফলে দেখা গেছে তার হাতের অর্থাৎ দুটো অস্থি একটা আরেকটা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তা আমরা এখানে এই ঘটনাটাকে অস্থিভঙ্গ হিসাবে চিহ্নিত করেছি। যেখানটাতে ঠিক ভাঙা আমরা এখানে লাল মার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি। তোমরা বারবার দেখতে পাচ্ছ একটা লাল তীর চিহ্ন জ্বলজ্বল করছে, অর্থাৎ এই জায়গাটাতেই হাড়টা ভেঙেছে, তার মানে তার অখণ্ডতা হারিয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা শুরুতে আজকে বলছিলাম এই পাঠ শেষে তোমরা অস্থিভঙ্গের প্রকারভেদগুলো বলতে পারবে। তো সেই অস্থিভঙ্গের সাধারণত যে ধরন তা হচ্ছে 3 ধরনের বা 3 প্রকারের। কি কি আমরা দেখি? আমরা এগুলোকে বলবো সাধারণ অস্থিভঙ্গ, আমরা বলবো যৌগিক অস্থিভঙ্গ, আমরা বলবো জটিল অস্থিভঙ্গ। তাহলে অস্থিভঙ্গের ধরন হচ্ছে সাধারণ, যৌগিক এবং জটিল। আমরা প্রথমত যেহেতু সাধারণ অস্থিভঙ্গের কথা বলেছি, এই সাধারণ অস্থিভঙ্গ নিয়েই আমরা একটুখানি বলবো। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা হাড় ভেঙে আছে, ভাঙা জায়গাটা কিছুটা রক্তাভ লাল, অর্থাৎ এখানটাতেই হাড়টা ভেঙেছে। তো যেখানে ভাঙা সেখানে আমরা আবারও লাল তীর চিহ্ন দিয়ে দেখাইছি। তো তাহলে আমরা সাধারণ অস্থিভঙ্গ সেটা কাকে বলবো? দেখো, আমরা আমাদের চলার পথে বিভিন্ন সময়ে বিভিন্ন কিছুতে দুর্ঘটনার শিকার হই। ফল পাড়ার জন্য আমরা গাছে উঠি, কিছু দূরত্বে যাওয়ার জন্য আমরা সাইকেলে, রিক্সায় চাপি বা চড়ি, বাসে উঠি, কিংবা কেউ সিঁড়ি দিয়ে উপরে উঠি। এগুলোতে দেখা যায় প্রায়শই অপ্রত্যাশিতভাবে কিছু দুর্ঘটনা ঘটে। এমন দুর্ঘটনায় আমাদের শরীরের বিভিন্ন অংশের হাড়গোড় ভেঙে যায়। এই যে হাড় ভাঙা, এটাই হচ্ছে আসলে অস্থিভঙ্গ। তো আমরা পড়াচ্ছিলাম সাধারণ অস্থিভঙ্গ। সাধারণ অস্থিভঙ্গটা যত ধরনের অস্থিভঙ্গ আছে তার মধ্যে অর্থাৎ তুলনামূলকভাবে ক্ষতির পরিমাণটা এতে কম হয়। এ ধরনের অস্থিভঙ্গের ক্ষেত্রে ভাঙা যে হাড় সেটা চামড়া ভেদ করে বাইরে আসে না, কিংবা হাড়ের চারপাশে যে কলা থাকে তাকে ক্ষতিগ্রস্ত করে না। তাই চামড়ার বাইরে থেকে এর অর্থাৎ হাড় ভাঙার আঘাতের চিহ্নটা দেখা যায় না। যেহেতু বাইরে থেকে এ ধরনের হাড় ভাঙাকে অর্থাৎ বোঝা যায় না বা দেখা যায় না,
তাই এ ধরনের অস্থিভঙ্গকে কখনো কখনো বদ্ধ অস্থিভঙ্গ বলে। যদি বাইরে থেকে দেখাই না যায় তাহলে আমরা কি করে বুঝবো যে হাড় ভেঙেছে? এটা বোঝার জন্য সহজ উপায় হচ্ছে এক্স রে করা। এক্স রে করলে আমরা হাড় কোথায় ভেঙেছে, কতটুকু ভেঙেছে, এটা আমরা বুঝতে পারি। হাড় সোজাসুজি কিংবা আড়াআড়ি উভয়ভাবে কিংবা পার্শ্বীয়ভাবে ভাঙতে পারে। তো এক্স রে করলে পরে এই জিনিসটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারি। সাধারণ অস্থিভঙ্গ, সেখানে যদি হাড় সোজাসুজি ভাঙে তাকে আমরা বলবো সরল অস্থিভঙ্গ। আর যদি এরকম ছবি দেখানো মতো বাঁকা করে ভাঙে তাহলে আমরা সেখানে বলবো সরল তির্যক অস্থিভঙ্গ। যখন সাধারণ অস্থিভঙ্গে হাড়গুলা ভাঙে তখন আমরা বাইরে থেকেই কিছু লক্ষণ দেখে বুঝতে পারি। প্রথম যে লক্ষণটা আমরা বলবো সেটা হচ্ছে যে স্থানটাতে হাড়টা ভেঙেছে, অর্থাৎ কিনা আঘাতপ্রাপ্ত স্থান, সেটা সাথে সাথে ফুলে যায়। আক্রান্ত বা ভাঙা জায়গাতে রক্ত জমে কালশিরা দাগ পড়ে। আঘাতপ্রাপ্ত অঙ্গ রোগীর পক্ষে নাড়াচাড়া করা অনেক কষ্টকর হয়ে পড়ে এবং রোগীর মনে হয় কেউ যেন আক্রান্ত বা ভাঙা জায়গায় সুচ ফোটাচ্ছে, এমন ব্যথা মনে হয়। ভাঙা জায়গা সাধারণত অসাড় হয়, অর্থাৎ রোগী বা আক্রান্ত ব্যক্তি ইচ্ছে করলে সেটা আর নাড়াচাড়ার ক্ষমতাটা থাকে না যতক্ষণ না পর্যন্ত চিকিৎসা হয়ে ভালো হয়। তো সাধারণত এই ধরনের অস্থিভঙ্গ 8 সপ্তাহের মধ্যেই মোটামুটি অনেকটা ভালো হয়ে যায়। আমরা এবার দেখব যৌগিক অস্থিভঙ্গ। বলে রাখা ভালো, আমরা প্রথমে যে অস্থিভঙ্গ পড়িয়েছিলাম সাধারণ অস্থিভঙ্গ, তার তুলনায় এটা একটুখানি অর্থাৎ জটিলতাযুক্ত। তো এই যৌগিক অস্থিভঙ্গ, এখানে আগেরটার সাথে তফাৎ হলো আগেরটাতে কোনো ক্রমে হাড় চামড়া ভেদ করে বাইরে বের হয়ে আসে না, আর এই অস্থিভঙ্গে কিন্তু হাড় ভেঙে চামড়া ভেদ করে বাইরে বের হয়ে আসে। তা আমরা এ সম্পর্কে আরও 2-4টা কথা দেখি। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ভাঙা হাড়, যেখানে অর্থাৎ হাড়টা চামড়া ভেদ করে বাইরে বের হয়ে এসেছে এবং রক্তপাত হচ্ছে। এ ধরনের অস্থিভঙ্গে অস্থি খণ্ডিত হওয়া ছাড়াও সেখানে চারপাশের পেশি, ট্যান্ডন ও লিগামেন্ট দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়। ভাঙা অস্থিটি যেটা, সেটার প্রান্তভাগ তীক্ষ্ণভাবে, খুব চোখাভাবে চামড়ার বাইরে বের হয়ে থাকে। আমরা আগেরটা নিয়ে আরেকটু বলি। এই যৌগিক অস্থিভঙ্গ সেটাও কিন্তু তার ভাঙার মাত্রা অনুযায়ী টাইপ 1, টাইপ 2, টাইপ 3 তিন ধরনের হয়। ধরন 1 যেটা, সেখানে সাধারণত ধরন 1 যেটা, সেখানে চামড়ার যে ক্ষত সেটা 1 সেন্টিমিটারের কম হয় এবং রক্তপাতের পরিমাণও কম থাকে। ধরন 2, এক্ষেত্রে ক্ষতের পরিমাণটা হয় বেশি, তুলনামূলক বেশি, এবং ক্ষতের পরিমাণটা 1 সেন্টিমিটারের সাধারণত বেশি হয় এবং টিস্যুর যে ক্ষতি সেটা খুব একটা উল্লেখযোগ্য নয়। ধরন 3, এটা হচ্ছে যৌগিক অস্থিভঙ্গের একটু বড় ধরনের ব্যাপার। এক্ষেত্রে চামড়া, টিস্যু, হাড় সবগুলোরই বেশ পরিমাণ ক্ষতি হয়, আমরা এক কথা বলতে পারি মারাত্মক ক্ষতি হয়, এবং ক্ষতের গভীরতা প্রায়শই 1 সেন্টিমিটারের বেশি বা অনেক বেশি হয়। আমরা তৃতীয় যে ধরনের অস্থিভঙ্গ পড়াবো সেটা হচ্ছে জটিল অস্থিভঙ্গ। তো জটিল অস্থিভঙ্গটা কি? জটিল অস্থিভঙ্গের ক্ষেত্রে যেটা হয় সাধারণত সেটা হচ্ছে আঘাতপ্রাপ্ত স্থানের হাড় ভেঙে অনেকগুলো অসমান খণ্ডে বিভক্ত হয়।
এই যে অনেকগুলো অসমান খণ্ড, এটা সাধারণত কয়েক টুকরা বিশিষ্ট হতে পারে কিংবা বহু টুকরা, 10-20 টুকরা এমনও হতে পারে। এ ধরনের অস্থিভঙ্গে আমরা যেটা দেখি, এর আগে যেটা পড়িয়েছিলাম যৌগিক অস্থিভঙ্গ, তার মতনই, অর্থাৎ চামড়া ভেদ করে হাড়গুলো বাইরে বেরোয় আসে, চারপাশের পেশিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এখন অস্থিভঙ্গ তো হলো, কিন্তু আমরা এর চিকিৎসা কীভাবে করব? প্রথমেই বলে রাখা ভালো, সাধারণত আমরা বাড়িতে, গাড়িতে, খেলার মাঠে কিংবা বাগানে বিভিন্ন জায়গায় অর্থাৎ দুর্ঘটনার শিকার হই। তো যেখানেই আমরা দুর্ঘটনার শিকার হই, আমাদেরকে অর্থাৎ হাসপাতালে যাওয়ার আগে কিছু প্রাথমিক চিকিৎসা জানা দরকার। তাহলে আমরা অন্তত অর্থাৎ ব্যথা যন্ত্রণা কিংবা চিকিৎসার দিক থেকেও আমরা সঠিক পর্যায়ে থাকব। তাহলে অস্থিভঙ্গের জন্য প্রাথমিক চিকিৎসাগুলো কি আমরা একটু দেখি। আঘাত যদি গুরুতর হয় তবে জরুরি সাহায্যের জন্য অবশ্যই আমাদেরকে নিকটস্থ হাসপাতাল বা ক্লিনিকে ফোন করতে হবে, কারণ যিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন তার হেঁটে গিয়ে ডাক্তারকে দেখানোর মতো পরিস্থিতি থাকে না, অথবা তাকে কেউ একজন যে নিয়ে যাবে সে পরিস্থিতি থাকে না, যে কারণে অর্থাৎ হাসপাতালে ফোন করতে হবে যেন অ্যাম্বুলেন্স অথবা স্ট্রেচার এ জাতীয় কিছু এনে তাকে ডাক্তারের মুখোমুখি করা যায়। তাহলে প্রথম কাজই হচ্ছে অর্থাৎ আঘাত গুরুতর হলে হাসপাতাল বা ক্লিনিকে ফোন করা। আর আমরা যে কাজগুলো করতে পারি, ফোন করার সাথে সাথে আমরা ফোন করি শুধু বসে থাকবো না। যদি সংশ্লিষ্ট ব্যক্তির রক্তপাত হয় বা হতে থাকে তাহলে আমাদেরকে রক্তপাতটা বন্ধ করতে হবে, কারণ আমরা যদি এই রক্তপাত বন্ধ না করি তাহলে অর্থাৎ অতিরিক্ত রক্তক্ষরণে সংশ্লিষ্ট রোগী মারা যেতে পারে। সে কারণে আমাদেরকে কী করতে হবে, একটি পরিষ্কার জীবাণুমুক্ত বিশেষায়ক পদার্থ, রুমাল অথবা তোয়ালে অথবা এই জাতীয় যে জিনিস আমাদের হাতের কাছে থাকে তা দিয়ে চেপে ধরে প্রথম কথাই হচ্ছে রক্ত বন্ধ করতে হবে। তারপরে রক্ত বন্ধের পরে আমরা ফার্মেসি দোকানে এই ধরনের বিভিন্ন ধরনের ব্যান্ডেজ পেয়ে থাকি। এই ব্যান্ডেজগুলো দিয়ে তার ভাঙা জায়গাটা আমরা যতটুকু পারি, যদিও সেটা ডাক্তার বা যারা চিকিৎসা কর্মী তাদের মতো হবে না, আমাদেরকে ব্যান্ডেজ করে দিতে হবে যাতে করে ভাঙা বা আক্রান্ত জায়গাটা নাড়াচাড়া কম হয়। রোগীর ভাঙা অস্থিযুক্ত পা বা বাহু যেখানে ভাঙে সেটাকে নাড়াচাড়া করতে দেওয়া যাবে না, বরং যেখানে বা যেভাবে রাখলে সংশ্লিষ্ট ব্যক্তি আরাম বোধ করে আমাদেরকে সেভাবেই তাকে রাখতে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত আমরা চিকিৎসকের কাছে যেতে না পারি। আর কি করতে হবে, ভাঙা যদি খুব বেশি গুরুতর না হয়, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ব্যাগে কিছু মনে হয় যেন লাগিয়ে একটু শেক দেওয়া হচ্ছে, আসলে ব্যাগের জিনিসটা হচ্ছে বরফ। তাহলে আমরা ব্যথা দূর করার জন্য বা ফোলা কমানোর জন্য, বিশেষ করে যে সমস্ত ক্ষেত্রে আঘাত খুব একটা গুরুতর হয় না, আমরা এরকম বরফ ব্যবহার করতে পারি। আর কি করতে পারি আমরা, আর যেটা করতে পারি, ডাক্তারের নিকট না যাওয়া পর্যন্ত আঘাতপ্রাপ্ত জায়গাটাকে গতিহীন বা নিশ্চল রাখার জন্য স্প্লিন্ট আমরা ব্যবহার করতে পারি। আর যখন চিকিৎসকের কাছে যাব, এগুলো সাধারণত হাসপাতালেই বেশি থাকে, আমরা এই ধরনের অর্থাৎ ব্যান্ডেজ বেঁধে রাখতে পারি। ব্যক্তির যদি খিঁচুনির উপসর্গ থাকে তাহলে তার যেন খিঁচুনি না আসে, আমাদের কাছে যতক্ষণ থাকে আমরা সেই বিষয়ে ততক্ষণ সতর্ক থাকব এবং তাকে তার মনোবল বৃদ্ধিমূলক কথাবার্তা বলে তাকে সাহস দেওয়ার চেষ্টা করব। আমরা প্রথম আমাদের যে অংশটা ছিল আজকের পাঠের সেটা শেষ করেছি, সেটা ছিল অস্থিভঙ্গ। আমরা দ্বিতীয় অংশে যেটা পড়াবো অস্থিসন্ধির আঘাত এবং প্রাথমিক চিকিৎসা। আসলে অস্থিসন্ধিটা কি? অস্থিসন্ধিটা হচ্ছে যেখানে একটা হাড় আরেকটা হাড়ের সাথে জোড়া লাগে, সেটাই হচ্ছে অস্থিসন্ধি। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ দুজন খেলোয়াড়ের পা, একজনের পাটা আরেকজনের পায়ের উপর পড়ে আছে। বিশেষ করে ফুটবল খেলাতে এমন পা মারা এটা খুব একটা স্বাভাবিক দৃশ্য।
এরকম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রতিদ্বন্দ্বী খেলোয়াড় হঠাৎ করে আক্রমণের চোটে পড়ে যায়, পড়ে গিয়ে দেখা যায় পা মচকে যেতে পারে কিংবা পায়ের হাড়ের স্থানচ্যুতি হতে পারে। তো অস্থিসন্ধির আঘাত এবং প্রাথমিক চিকিৎসা আমরা এই দুটো জিনিসই পড়াবো। আমরা মূলত এখানে যেটা পড়াবো সেটা হচ্ছে অস্থিসন্ধির স্থানচ্যুতি। অস্থিগুলো যেখানে যেটা আছে সেখান থেকে সেটা সরে যাওয়ার যে ব্যাপার সেটাই হচ্ছে স্থানচ্যুতি। অর্থাৎ আমরা বলবো যখন কোনো আঘাত বা অন্য কোনো কারণে দেহের অস্থিসন্ধি গঠনকারী কোনো অস্থি সরে যায় তখন তাকে অস্থিসন্ধির স্থানচ্যুতি বলে। হাত ও পায়ের আঙুলের সন্ধি এবং শ্রোণীচক্রের সন্ধি, কনুইয়ের সন্ধি, কাঁধের সন্ধি, এই জায়গাগুলোতে দেখা যায় প্রায়শই অস্থি সরে যায়। এই যে সরে যাওয়া এই ঘটনাটাকে বলা হচ্ছে স্থানচ্যুতি। আমরা এখানে একটা হাত দেখতে পাচ্ছি, ঠিক আমার মাউস পয়েন্টারটা যেখানে একটু পরেই এখানে একটা লাল তীর চিহ্ন আসবে। তো ওই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি একটা গর্ত মতো হয়ে আছে, অর্থাৎ এখানে অস্থিসন্ধির যে মাথাটা ছিল অস্থির সেটা এখান থেকে সরে গেছে। তো এরকম নানা কারণ হতে পারে। অনেক সময় উদাহরণ হিসেবে বলতে পারি, কেউ একজন কম বয়সী হয়তো বা কোনো গাছে উঠলো, হঠাৎ করে তার পাটা যদি গাছ থেকে ফসকে যায়, দেখা গেল সে হাত দিয়ে গাছের মধ্যে ঝুলে আছে। তার দেহের ভার যদি অর্থাৎ তার মাংসপেশি সঠিকভাবে ধরে রাখতে না পারে তাহলেও দেখা যাবে অস্থি এক জায়গা থেকে সরে আরেক জায়গায় চলে গেছে। এরকম ঘটনা ঘটে থাকে, কিংবা বিভিন্ন ধরনের দুর্ঘটনাও এরকম ঘটতে পারে। আমরা দেখতে পাচ্ছি একটা লাল তীর এখানে বিম করছে, অর্থাৎ কিনা এখান থেকে যে অস্থিটা সরে গেছে সেই জায়গায়। এই ধরনের ঘটনাটাকে আমরা বলতে পারি অস্থিসন্ধির স্থানচ্যুতি। তো এখন স্থানচ্যুতির ধরন সম্পর্কে বলি। বিভিন্ন কারণে স্থানচ্যুতি আমরা হতে দেখি। আমরা এখানে কয়েকটা ছবি দেখছি। যেমন এক্ষেত্রে যে স্থানচ্যুতি এটা জন্মগত, কারো কারো এরকম অর্থাৎ বিকৃত অস্থি নিয়ে জন্মাতে পারে, সেটাকে জন্মগত চ্যুতি বলে। এখানে দেখতে পাচ্ছি একজন খেলোয়াড় আঘাতের কারণে দেখা গেল হয়তো ফুটবলে লাথি দিতে গেল, সে আঘাতটা অন্য কিছুতে লাগলো অথবা লাগলো না, এরকম আঘাতজনিত কারণে অস্থি স্থানচ্যুতি হতে পারে। কারো কারো বিভিন্ন রোগজনিত কারণ হতে পারে, কারো কারো ক্ষেত্রে বাত ব্যাধিজনিত কারণেও অস্থিসন্ধির স্থানচ্যুতি হতে পারে। তো অস্থিসন্ধির স্থানচ্যুতি আমরা এখানে তিনটা ছবি দেখছি। একটা খেলাজনিত কারণে, আবার কখনো কখনো সড়ক দুর্ঘটনার কারণে, আবার কখনো কখনো কেউ এমনিতেই শুধু শুধু পা পিছলে পড়ে গেলেও এটা হতে পারে। আমরা এবার যেটা দেখছি সেটা হচ্ছে স্থানচ্যুতির লক্ষণগুলো। আমরা কি করে বুঝবো যে স্থানচ্যুতি হয়েছে? আগে বলে রাখি, ভাঙা এবং স্থানচ্যুতি কিন্তু এক না। স্থানচ্যুতির প্রথম লক্ষণই হচ্ছে আক্রান্ত স্থান ফুলে যাবে, সেখান থেকে প্রচণ্ড ব্যথা করবে, নাড়ানো প্রায় অসম্ভব হয়ে যাবে, আর চ্যুতিটা অর্থাৎ কিনা হাড় যে সরে গেছে সেটা বাইরে থেকেই বোঝা যাবে। তো ভাঙার অনেকগুলো লক্ষণের সাথে এর মিল পাওয়া যায়, যেমন ব্যথা, নাড়ানো অসম্ভব। তারপরও যখন স্থানচ্যুতি হয় সেক্ষেত্রে ওই যে হাড় সরে যাওয়া সেটা স্পষ্টতই বাইরে থেকে বোঝা যায়। অস্থিসন্ধি যে স্থানচ্যুতি হয়েছে সে সম্পর্কে কনফার্ম বা আমরা নিশ্চিত হতে পারি খুব স্বাভাবিক একটা পরীক্ষা, এক্স-রে করার মাধ্যমে। আর যদি কেউ এমআরআই এর মতো পরীক্ষা করে তাহলে তো সেটা আরোই ভালো। স্থানচ্যুতির জন্য যে প্রাথমিক চিকিৎসাগুলো আমাদের কাছে রয়েছে সেটা হচ্ছে অস্থিকে পূর্বের অবস্থানে আনার চেষ্টা না করা। আমরা অনেকেই হয়তো মনে করি হাতটা টেনে দিলেই বুঝে বা পাটা টেনে দিলেই ঠিক হয়ে যাবে, কিন্তু এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আমাদের সাধারণ লোকজন আমরা কিন্তু চিকিৎসক না। যার অভিজ্ঞতা নাই তার কিন্তু এক্ষেত্রে নিজে থেকে চালাকি করে কোনো কাজ করতে যাওয়াটা ঠিক হবে না, কারণ তাতে হিতে বিপরীত হওয়ার একটা ভয় থাকে। দ্বিতীয় যে কাজটা আমরা করতে পারি, ফার্মেসি দোকানগুলোতে এই ধরনের স্প্রিন্ট পাওয়া যায়। আমরা ভাঙা জায়গাটা যাতে নাড়াচাড়া না হয় সেজন্য এই ধরনের স্প্রিন্ট আমরা ইউজ করতে পারি। আমরা খুব সহজে যে কাজটা করতে পারি, এ ধরনের অর্থাৎ একটা ব্যাগে কিছু বরফ নিয়ে ভাঙা বা আক্রান্ত জায়গায় অথবা যেখানে চ্যুতি ঘটেছে সে অস্থিসন্ধির যে চ্যুতির জায়গা অর্থাৎ যেখান থেকে হাড় সরে গেছে সেখানে আমরা বরফের সেক দিতে পারি। আর আমরা ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করতে পারি। এবার অস্থিসন্ধির বিষয়ে আরেকটা জিনিস যেটা পড়াবো, মচকানো। তো মচকানো জিনিসটা কি? মচকানো জিনিস আমরা একটু খেয়াল করি, এখানটা পা দেখতে পাচ্ছি, এখানে বেশ কিছু
কালো কালো রক্তাভ দাগ দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হয় কালশিরা দাগ। তো সাধারণত যেটা হয় খেলোয়াড়দের ক্ষেত্রে এই জিনিসটা বেশি লক্ষণীয়। খেলোয়াড় ছাড়াও আমরা যারা সাধারণ লোকজন, আমাদের ক্ষেত্রে পরিবহনে যখন আমরা চলাচল করি তখন হঠাৎ করে গাড়ি ব্রেক কষলে আমরা এরকম করে যে ঝুঁকে পড়ি, আমাদের ক্ষেত্রেও এরকম সমস্যা দেখা দিতে পারে। অথবা যারা দালান কোঠায় রঙের কাজ করে তাদের ঘাড়ের ক্ষেত্রেও এরকম মচকানোর সমস্যা বা মটকানোর সমস্যা ঘটতে পারে। তো এটা হচ্ছে কি, অস্থির লিগামেন্ট এমন একটি আঘাত পায় যাতে তার ক্ষমতা সে অতিক্রম করে ছিঁড়ে যায়। লিগামেন্ট প্রসারিত হতে পারে, কিন্তু দেখা যায় এত বেশি প্রসারিত হয়েছে তাতে করে সে ছিঁড়ে গেছে। তো এই যে অতিরিক্ত প্রসারণ, এর যে প্রসারিত হওয়া, এটাকে আমরা বলি মচকানো। কোথায় কোথায় মচকাতে পারে? কারো ঘাড় মচকাতে পারে, কারো হাঁটুতে মচকাতে পারে, পায়ের গোড়ালি মচকাতে পারে, আঙুল মচকাতে পারে। এই ধরনের ঘটনা আমরা ঘটতে দেখতে পারি। তো মচকানোর ঘটনাটা আমি আগেই বলেছি, খেলোয়াড়দের ক্ষেত্রে বিশেষ করে ঘটে থাকে। ক্রিকেট, ফুটবল যারা খেলে থাকে তাদের ক্ষেত্রে পায়ের গোড়ালিতেই ঘটে থাকে বেশি। যারা ক্রিকেট বা ফুটবল খেলে তাদের ক্ষেত্রে পায়ের গোড়ালির ব্যবহারটা সবচেয়ে বেশি হয়। আর আমরা যারা সাধারণ লোকজন, আমরা অনেক সময় দেখি গাড়ি চলার পথে হঠাৎ করে ব্রেক করলে আমরা প্রচণ্ড ঝাঁকুনি খাই। এই ঝাঁকুনি খেলে আমাদেরও ঘাড়ের অর্থাৎ পেশি এরকম মচকানোর সমস্যা পড়তে পারে। তো ঘাড়কে ধরে রাখা যে কশেরুকাগুলা, সেগুলার বিশেষ একটা ক্ষতি হয় না। তবে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে প্রচণ্ড ঝাঁকুনির ফলে আমাদের যে লিগামেন্টগুলো কশেরুকাগুলোকে সাপোর্ট দেয়, ওগুলা হয়তো বা ছিঁড়ে যেতে পারে, সেক্ষেত্রে আমরা আক্রান্ত হতে পারি। আর যারা ঘাড় বাঁকিয়ে সারাক্ষণ রঙের কাজ করে, ওই বিশেষ করে ভবন রং, দরজা জানালা রং, তাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। তো কারো কারো ক্ষেত্রে কবজিও, বিশেষ করে ক্রিকেট খেলোয়াড়দের ক্ষেত্রে এটা মচকানোর একটা ঘটনা ঘটতে পারে। মচকানোর লক্ষণ হিসেবে আমরা কি দেখব? মচকানোর লক্ষণ হিসেবে আমরা যে জিনিসগুলো দেখব সেটা হচ্ছে ব্যথা হবে, আক্রান্ত স্থান এরকম ফুলে উঠবে, কখনো কখনো ক্ষেত্র বিশেষে রক্তপাত হতে পারে। তবে সবচেয়ে বেশি যেটা দেখা যায় কালশিরে ভাব, এবং ওই জায়গাটা ব্যথার কারণে নাড়ানোটা একটু অসম্ভব হয়ে পড়ে। মচকানোর প্রাথমিক চিকিৎসা হিসাবে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, অর্থাৎ হাত পা বা আক্রান্ত যে অঙ্গ, সে অঙ্গটা বিশ্রামে রাখবো। অর্থাৎ সেটার আমরা কাজ করব না, পা হলে হাঁটবো না, হাত হলে লিখবো না, কিছু ধরবো না, বিশ্রাম। তারপরে বরফ, তো বরফ দিয়ে ওখানে বরফের সেক দেব। তারপরে ক্ষতস্থানকে পরিষ্কার করব আর চেষ্টা করব আক্রান্ত জায়গাটা উঁচুতে রাখা। তো এটাকে ইংরেজিতে 4টা ওয়ার্ড দিয়ে, অর্থাৎ যেভাবে বলা হয়, বিশ্রাম ইংরেজি হচ্ছে রেস্ট, বরফ হচ্ছে আইস, ক্ষত পরিষ্কার হচ্ছে কম্প্রেশন, আর উচ্চতা রাখা এটা হচ্ছে এলিভেশন। আমি প্রত্যেকটা ইংরেজি শব্দের প্রথম অক্ষরটা লাল কালি দিয়ে লিখে রেখেছি। তো যদি আমরা প্রথম অক্ষরটা নিই, RICE, রাইস একটা শব্দ পাই। এই 4টে অক্ষর দিয়ে যে শব্দটা পেলাম মচকানো চিকিৎসার জন্য, এই 4টে শব্দই যথেষ্ট। আমরা যদি আমাদের ব্যক্তিগত জীবনে এই 4টা শব্দ অর্থাৎ ফলো করে চলি মচকানোর ক্ষেত্রে, তাহলে আমাদের অনেকেরই চিকিৎসাটা অনেক সহজ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, আমার পাঠ মোটামুটিভাবে আজকের মতো প্রায় শেষের পর্যায়ে। তো তোমাদের প্রথমেই বলেছিলাম খাতা কলম নেওয়ার জন্য, তোমরা তোমাদের বাড়িতে প্র্যাকটিসের জন্য একটা প্রশ্ন লিখে নাও। তোমাদের ক্লাসে কারো অস্থিসন্ধির স্থানচ্যুতি ঘটলে তোমরা কি কি ব্যবস্থা গ্রহণ করবে উপস্থাপন করো। আবারও বলছি, তোমাদের ক্লাসে কারো অস্থিসন্ধির স্থানচ্যুতি ঘটলে তোমরা কি কি ব্যবস্থা গ্রহণ করবে উপস্থাপন করো। এবার তোমাদের কিছু ছোট এবং মাঝারি ছোট প্রশ্নগুলো একটু লিখে নাও। প্রথম প্রশ্ন, অস্থিভঙ্গ কি? আমি আমার বলার শুরুতেই কিন্তু তা বলেছিলাম। অস্থিভঙ্গ কি? খ, অস্থি স্থানচ্যুতির লক্ষণ কি রূপ হতে পারে? স্থানচ্যুতি ইংরেজি যেটাকে বলা হয় ডিসলোকেশন। গ, সাধারণ অস্থিভঙ্গের প্রকারভেদ বর্ণনা করো। সাধারণ অস্থিভঙ্গের
প্রকারভেদ বর্ণনা করো। আমরা দেখেছিলাম সেখানে দুই ধরনের সাধারণ অস্থিভঙ্গ ছিল। যৌগিক ও সরল অস্থিভঙ্গের তুলনামূলক বিশ্লেষণ করো। যৌগিক ও সরল অস্থিভঙ্গের তুলনামূলক বিশ্লেষণ করো। তো এই প্রশ্নগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবা। এগুলো তোমাদের পরীক্ষার জন্য, সেই কলেজ পরীক্ষা হোক, বোর্ড পরীক্ষা হোক, অনেক উপকার দেবে বলে আমার বিশ্বাস। তোমাদের বাড়িতে করার জন্য আরও একটা কাজ দিচ্ছি। অস্থিভঙ্গের প্রাথমিক চিকিৎসা কীরূপ হওয়া উচিত বলে তুমি মনে করো? প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা প্রশ্নগুলো লিখতে পেরেছ। আবারও এবং শেষবারের মতো বলছি, এই প্রশ্নটা হচ্ছে অস্থিভঙ্গের প্রাথমিক চিকিৎসা কীরূপ হওয়া উচিত বলে তুমি মনে করো। তো প্রিয় শিক্ষার্থী, আমার যাওয়ার প্রায় সময় হয়ে এলো। তো আশা করি তোমরা মনোযোগ দিয়েই শুনেছ। তবে যাওয়ার আগে তোমাদের সবাইকেই বলি, একদম এই লেকচারের সর্বস্তরের দর্শক সবার প্রতি রইল আমার পক্ষ থেকে, অর্থাৎ যারা মুসলিম সম্প্রদায়, ঈদের শুভেচ্ছা। ঈদ সমাগত, এর আগে আর কোনো ক্লাস নেওয়ার আমার পক্ষ থেকে আর সুযোগ থাকবে না। তো সে কারণে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ।